আসসালামু আলাইকুম। সিলেট টেস্ট চতুর্থ দিনে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারল শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ। এই ম্যাচের প্রাপ্তি বলতে মুমিনুল হক, যে একাই স্রোতের বিপরীতে লড়ে গিয়েছেন শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে। আর এছাড়া উল্লেখযোগ্য ভাবে বলতে হলে মেহেদী হাসান মিরাজের কথা একটু বলতে হবে, কারণ তিনি 50 বলে 33 রান করেছেন। আর এই জুটির উপর ভিত্তি করে বাংলাদেশ 182 রান করেছে দ্বিতীয় ইনিংসে, 182 রান করে অল আউট হয়েছে। মুমিনুল হক 87 রানে অপরাজিত 148 বলে। এই ইনিংসে বাংলাদেশের 3 জন ব্যাটার মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু এবং লিটন কুমার দাস 3 জন ডাক মেরেছেন। এখানে সোশ্যাল মিডিয়া খুললে লিটন কুমারকে নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। এই টেস্টেও সেই একই কাজ করেছেন লিটন কুমার দাস, খেলাটাকে তিনি তামাশা বানিয়ে ফেলেছেন। কারণ যখন তার দায়িত্ব নেওয়ার কথা ছিল তখন তিনি দায়িত্ব না নিয়ে হুমজে গেলি, যেটা আমাদের বাঙালিদের ভাষায় বলে বা বাংলাদেশের ভাষায় বলে, হুমজে গেলি শট খেলতে গিয়েছেন, আনএক্সপেক্টেড শট, যেটার কোনো প্রয়োজন ছিল না। যেখানে দল বিপদে সেখানে এভাবে শট খেলে কেউ আউট হয়, এটা শুধু লিটন কুমার দাসের পক্ষে সম্ভব, কারণ তিনি অলওয়েজ চিপ। আবার তার এই যে ফাউল পারফরমেন্সের কারণে তাকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, তার আবার রিয়াকশন থাকে, ওনার মন খারাপ হয়ে যায়। কেন বাবা, দলে কি সবাই অটো চয়েস হিসেবে থাকতে পারে? দলে থাকতে হলে তো অবশ্যই পারফরমেন্স করতে হবে। আসলে তা আমি কথা না বলে আমি কথা বলতে চাচ্ছি আজকে মূলত মুমিনুল হক সৌরভকে নিয়ে, যিনি বাংলাদেশের একমাত্র টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান, অর্থাৎ তাকে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান বানিয়ে দেওয়া হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর এই প্যানেল। কারণ আমি মনে করি টি-20 খেলতে না পারুক, ওডিআই খেলার মতো সব ধরনের যোগ্যতাই তার আছে, এবং ওডিআইতে সে একজন বাংলাদেশের জন্য অ্যাসেট হতে পারে। সেখান থেকে তাকে ছিটে ফেলা হয়েছে। মুমিনুল হক এ পর্যন্ত 59টি টেস্ট খেলেছে, তার মধ্যে 3883 রান করেছেন উনি, যার এভারেজ 38.something। তাহলে বুঝতে পারছেন সে কতটা ভালো একজন ব্যাটসম্যান। আজকে যদি মুশফিকুর রহিম দলে থাকতো এই টেস্টে, তাহলে আমার ধারণা বাংলাদেশ আরো ভালো করতো। কারণ মিডল অর্ডারে মুশফিকুর রহিম একজন অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের সাথে মিশে মুশফিকুর রহিম একটা ভালো ইনিংস উপহার দিতে পারতো। কারণ আপনারা খেয়াল করে দেখেন, মুমিনুল হক প্রথম ইনিংসে কিন্তু ভালো খেলতে পারেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি নিজেকে ফিরে পেয়েছেন। কারণ একজন ব্যাটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে নামেন 6 মাস 7 মাস বা 1 বছর পর পর, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আমার ধারণা সে ভুলে যান যে কিভাবে খেলতে হয়। কারণ একজন ব্যাটার যখন এতদিন পর খেলতে নামে ইন্টারন্যাশনাল ক্রিকেট, কারণ বাংলাদেশ তো অ্যাভেলেবল টেস্ট খেলে না। বাংলাদেশ যদি অ্যাভেলেবল টেস্ট খেলতো তাহলে মুমিনুল হকের কেরিয়ার কিন্তু আরো বেশি সমৃদ্ধ হতে পারত, কিন্তু সেই সুযোগটা মুমিনুল হক পান না, কারণ তাকে টেস্ট স্পেশালিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বানানো হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর এই নির্বাচক প্যানেল। যাও, সেটা সমাপ্তি হয়েছে। এখন গাজী আশরাফ হোসেন লিপুর আমল, দেখা যাক তার আমলে কি ঘটে। এই মুমিনুল হক সৌরভের ভাগ্যে আসলে কোনো উন্নতি ঘটে কিনা। কারণ লিটন কুমার দাস পারফর্ম না করেই যদি দলে থাকতে পারেন, তাহলে মুমিনুল হক সৌরভ পারফর্ম করে কেন দলে থাকতে পারবেন না? আমার প্রশ্ন সেইখানে। এই টেস্টের চতুর্থ দিন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একমাত্র ব্যাটসম্যান যিনি স্রোতের বিপরীতে লড়ে গিয়েছে, 148 বলে 87 রানের একটি অনবদ্য ইনিংস, এবং সেটি কিন্তু নট আউট হননি। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন নাহিদ রানা। আর এর আগে মেহেদী হাসান মিরাজ এবং মুমিনুল হকের একটা পার্টনারশিপ হয়, ভালো পার্টনারশিপ, যে পার্টনারশিপটার কারণে বাংলাদেশ 182 রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এছাড়া শরীফুল হকও ভালো একটা অবদান রেখেছে, উনি 42 বলে 12 রান করছে। উনি রান না করতে পারুক, উনি মুমিনুল হককে সঙ্গ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারণ উনি তো একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান। একজন লোয়ার অর্ডার ব্যাটারের কাছ থেকে আপনি বড় কিছু আশা করতে পারেন না। ওনারা কেরিয়ারে একবার দুবার বা 4 বার এরকম ইনিংস খেলতে পারেন, যেটা হঠাৎ হয়ে যাবে, কিন্তু প্রতিদিন তার কাছ থেকে এ ধরনের ইনিংস আশা করা উচিত হবে না।
মুমিনুল হক এক আফসোসের নাম আমার কাছে, যাকে আসলে কি বলবো, যার উপরে আসলে সঠিক বিচারটা করা হয়নি। দেখেন ইমরুল কায়েস ছিল যার উপর সঠিক বিচারটা করেনি। এই লিটন কুমার দাসের জন্য কিন্তু মুমিনুল হককে দল থেকে ছিটে ফেলা হয়েছে এবং তার কেরিয়ারটাকে বরবাদ করে দেওয়া হয়েছে। এখনো যখন যেখানে তিনি চান্স পান কিছু না কিছু রান করেন। কয়েকদিন আগেই উনি আবাহনীর একটা সেঞ্চুরি করলেন ডিপিএল এ। তাহলে চিন্তা করেন তার কেরিয়ারটাকে কিন্তু বরবাদ করে দেওয়া হয়েছিল এভাবে। দেখা যাক সামনে 30 মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম টেস্ট, সেখানে সাকিব আল হাসান ফিরতে পারে। সে বোর্ডকে জানিয়েছে, নির্বাচক প্যানেলও সেটা জেনে গিয়েছে যে সাকিব আল হাসান দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে। আশা করি সে টেস্ট দলে ফিরলে দলটা আরো শক্তিশালী হয়ে উঠবে, কারণ এ ধরনের অভিজ্ঞ ব্যাটসম্যান বা বোলার তার মতো বিশেষ করে নাম্বার 1 যখন দলে থাকবে তখন সে দলের আত্মবিশ্বাসটা স্বাভাবিকভাবেই ঊর্ধ্বগতি থাকবে। আর নাজমুল হোসেন শান্ত টিম ফরম্যাটের ক্যাপ্টেন, তাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। তার খেলা এবং ক্যাপ্টেন্সি দুটো নিয়ে, তিনি ক্যাপ্টেন্সি নিয়ে শুধু ভাববেন, তার খেলা নিয়ে ভাববেন না, সেটা কিন্তু হবে না। সে ক্যাপ্টেন থাকতে হলে তাকে খেলাটাও খেলতে হবে, অর্থাৎ পারফর্ম করে তাকে দলে থাকতে হবে এবং ক্যাপ্টেন থাকতে হবে। শুভকামনা রইল চট্টলা টেস্টের জন্য। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।